নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজির প্রজেক্ট ডিরেক্টর ঈপ্সিত চক্রবর্তী। আমি তাকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমি ঈপ্সিত চক্রবর্তী, ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি রিসার্চ ডিভিশনের অধ্যক্ষ। আমি এর আগের এপিসোডে আন্তঃপ্রজন্ম সম্পর্ক মানে ইন্টারজেনারেশনাল বন্ডিং, দাদু দিদিমা ঠাকুমাদের যে প্রজন্ম ওই জেনারেশন, তার সাথে নাতনি নাতনিদের প্রজন্ম, গ্র্যান্ড প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড চাইল্ড, এই দুই প্রজন্মের মধ্যে যে ডায়নামিক্সটা, যে বন্ডিংটা, এইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম আগের এপিসোডে। আমি বলেছিলাম যে বন্ডিং বলতে যেটা বোঝায় একটা ইমোশনাল কানেকশন চলে আসে। ছোটোবেলা থেকে আমরা, এটা আমাদের আপব্রিংয়ের মধ্যেই আছে যে একজন বয়স্ক মানুষ তিনি রেসপেক্টেড হবেনই, মানে আমাদের কাছ থেকে শ্রদ্ধা সেটা অটোমেটেড হয়ে রয়েছে আমাদের ভেতরে। ইট ইজ ইন দ্য এলিমেন্ট অফ আওয়ার বিইং, আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে। এটা দাদু দিদিমা ঠাকুমার সাথে খারাপ সম্পর্ক এরকম শোনা যায় না, মা বাবার সাথে হতে পারে। তো তাই যদি হয়, এই বন্ডিং নিয়ে আলাদা করে এত কিছু বলা বা এই জেরন্টোলজি সিনারিওতে রিসার্চে একটা রীতিমতো উল্লেখযোগ্য একটা সিগনিফিক্যান্ট টপিক হয়ে দাঁড়িয়েছে ইন্টারজেনারেশনাল বন্ডিং। কেন? এর কারণটাও আমি বলেছিলাম এর আগের এপিসোডে, যে যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, যেটাকে পপুলেশন এজিং বলছি আমরা, আরও কিছু নাম আছে, লঞ্জিভিটি রেভলিউশন, সিলভার সুনামি, এই পুরো পৃথিবী জুড়ে যে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, একটা সার্টেন এজের পরে তো আমাদের সবারই তো ফিজিক্যাল এবিলিটি কমে যায়, মেমোরি ক্যাপাসিটি কমে যায়, কিন্তু আমাদের যেটা বাড়ে সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা, সেখান থেকে আসে উইজডম, এগিয়ে চলা, কীভাবে এগিয়ে যেতে হবে, পাস্ট আর প্রেজেন্ট আর ফিউচারকে একই সাথে একটা সিম্ফনির মতন করে সাজিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটা সিনিয়র সিটিজেন ছাড়া সম্ভব নয়। এটা ওনাদের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। যদি কিছু উইক পয়েন্ট বা ড্রব্যাক থেকে থাকে এজিংয়ে, তাহলে সেটা হচ্ছে ডিক্লাইনিং ফিজিক্যাল এবিলিটি। তাহলে করে যদি দুটো প্রজন্ম যাদের ফিজিক্যাল এবিলিটি আছে, মানে যাদের র ভাইটালিটি, প্রাণ শক্তি যাদের আছে, শরীরে সক্ষমতা আছে, তারা আর বয়স্ক মানুষরা যাদের ওইটা একটু কম কিন্তু এক্সপিরিয়েন্স উইজডম অনেক বেশি, এই দুই প্রজন্ম একসাথে যদি কাজ করা শুরু করে, আই রিপিট, কাজ করা, কোনো প্রোডাক্টিভ কাজ যেটা দুই প্রজন্মেই কাজে লাগছে, বেনিফিশিয়াল হচ্ছে, তাহলে করে সমাজ এগিয়ে যাবে। বয়স্ক মানুষের সংখ্যা বাড়ুক, যদি তাদের কোনো অসুবিধা থাকে, কেয়ার গিভার, 1-to-1 কেয়ার গিভিং হয়তো পসিবল হচ্ছে না, অত হিউম্যান রিসোর্স নেই, পপুলেশন এজিং, ক্রনিক ডিসঅর্ডার বয়সের সাথে সাথে, এগুলো খুব একটা কোনো কিছু ডেলিটেরিয়াস এফেক্ট কিছু ফেলবে না যদি আমরা এই দুই প্রজন্ম একসাথে যদি কাজ করে। এটাকে বলেছিলাম যে শুধু বন্ডিং, ইমোশনাল কানেকশন না, এটাকে সলিডারিটি কথাটা আমি বলেছিলাম। অ্যাকচুয়ালি এই কথাটা এমিলি ডারখাইম, বিখ্যাত সোশিওলজিস্ট, উনি কয়েন করেছিলেন সলিডারিটি, ইন্টারজেনারেশনাল সলিডারিটি। আজকে আমি বলতে চাই যে এইরকম একটা সিনারিওতে এটা এত বেশি জরুরি যে যতই পপুলেশন এজিং হোক, আমাদের কোনো নেগেটিভ ইফেক্ট ফেলছে না, বরং সোসাইটি এগিয়ে চলেছে সামনের দিকে। এই যে এগিয়ে চলা, এর উপরে তো আমরা তো যারা এই নিয়ে কাজ করি, কেয়ার প্রোভাইডার মানে জেরিয়াট্রিক সার্ভিস প্রোভাইডার যারা কাজ করছেন এই ফিল্ডে, তারা কি চাইবে যে একটা ইন্টারভেনশন, একটা কোনো স্ট্রাকচার্ড ইন্টারভেনশন বা রিফর্ম তৈরি করা,
যার মধ্যে যারা থেরাপিউটিক এফেক্ট আছে, যার মধ্যে দিয়ে গেলে বয়স্ক মানুষদের জেনারেশন আর ইয়াং জেনারেশন একসাথে কাজ করে এগিয়ে যাবে, এটা হওয়াটা জরুরি। তো কিন্তু এই যে ইন্টারভেনশনগুলো আমরা দিই সেটা অ্যাকচুয়ালি কতখানি কাজে লাগছে, মানে কোনো স্কিল, ধরুন আমরা কোনো একটা কিছু ফর্ম করলাম, একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে এমন কিছু থেরাপি আমরা দিলাম, যেই থেরাপির আউটকাম কী হবে? আউটকাম হচ্ছে কাজটা কারা করছে? যাদেরকে আমরা থেরাপিটা দিচ্ছি, বয়স্ক মানুষরা করছে কাদের সাথে? ইউথদের সাথে। তো আউটকামটা হচ্ছে এইরকম, ইউথ আর বয়স্ক মানুষ একসাথে কাজ করে এগিয়ে চলেছে কোনো একটা কাজ, যেটা পার্টিনেন্ট, করা দরকার, করা উচিত, খুব ইম্পর্ট্যান্ট, যেমন নিউট্রিশন, যেমন কমিউনিটি কিচেন, ক্লাউড কিচেন, এই ধরনের কিছু প্রোডাক্টিভ কাজ। কিন্তু এই ধরনের ইন্টারভেনশনগুলো কতখানি কাজ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট কীরকম ফেলছে, সত্যি কি ওনারা কাজ করতে পারছেন নিজে থেকে প্রোঅ্যাক্টিভলি, করলেও বা কতখানি করছেন, কয়েকদিন করছেন নাকি চালিয়ে যাচ্ছেন, এইগুলো মাপা, মেজার করাটা খুব জরুরি। না হলে কিন্তু একটা স্ট্রাকচার্ড রিসার্চ এগোতে পারে না, আমরা একই জায়গায় থেকে যাব। আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার থাকবে যে এই হচ্ছে বন্ডিং, এই হচ্ছে সলিডারিটি দরকার, সলিডারিটি পাওয়ার জন্য আমরা একটা ইন্টারভেনশন দিলাম, কিন্তু তার এফেক্টটা কী হলো? আমরা দেখলাম হয়তো কাজ চলছে কয়েকদিন, তারপরে বন্ধ হয়ে গেল। অন্য জায়গায় দেখলাম কাজ শুরুই হলো না, আরেক জায়গায় দেখলাম কাজ কন্টিনিউ করছে। তাহলে একই ইন্টারভেনশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এফেক্ট ফেলছে। তো আমাদের রিসার্চটা যদি সেইভাবে টিউন করতে হয়, যেখানে এই জিনিসটা হোলিস্টিক হবে, মানে সমস্ত জায়গায়, সমস্ত সোশিও কালচারাল ক্যানভাসে এই দুই প্রজন্ম একসাথে কাজ করবে আর সোসাইটি এগিয়ে চলবে, এই জিনিসটা করতে গেলে আমাদের কোনোভাবে একটা মাপা, ইম্প্যাক্টটা, যে ধরনের ইন্টারভেনশনই আমরা দিচ্ছি না কেন, এই সলিডারিটি আর এই বন্ডিংটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেইটাকে মাপা খুব জরুরি, একটা স্কেল খুব জরুরি। এইখানে সবথেকে বড় চ্যালেঞ্জ আমাদের, যারা রিসার্চ করছি এই ফিল্ডে, আমরা দেখছি যে ধরনের ইন্টারভেনশন আমরা দিই, আমাদের ডে কেয়ার সেন্টার আছে, আমি আগেই বলেছিলাম, এখানে মাসিমারা আসেন যারা বেনিফিশিয়ারি, তারা নিয়ার বাই 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে স্লাম এরিয়া থেকে আসেন, আমাদের সোশ্যাল ওয়ার্কাররা ওনাদের নিয়ে আসেন, ইন্টারভিউ করে, স্ক্রিনিং করে। এরা সবাই দারিদ্র্যসীমার নিচে, মার্জিনালাইজড, অ্যাবিউজ ভিকটিম, বাড়িতে অ্যাবিউজ হয়, মানে সামান্য খাওয়া, থাকা, জামা কাপড় পরা, মাথার ওপর ছাদ, এই জিনিসগুলো নিয়ে ওদের স্ট্রাগল করতে হয়। সেখান থেকে দিনের বেলাটা আমরা ওই এনভায়রনমেন্ট থেকে আমাদের অফিসে নিয়ে আসি, কিছু ওনারা কথাবার্তা বলে, আমাদের কিছু খাবার দেওয়া হয়, রেশন দেওয়া হয়, টিভি দেখেন, লুডো খেলেন, এই সারাদিন ট্রেনভাবে কমফর্টের মধ্যে থেকে তারপরে ওনারা আবার বাড়ি যান, আবার পরদিন সকালে আসেন। তো এই যে ইন্টারভেনশন, যদি এটা হয়ে থাকে কোনো ইন্টারভেনশন, এটা তো এমনই কোয়ালিটেটিভ ব্যাপার যে এটাকে একটা স্কেল দিয়ে মাপা খুব ডিফিকাল্ট। আমি কীভাবে বলবো যে আজকে ওনারা আসেন, গল্প করছেন, দু একটা কাজ হাতে হাতে করে দিলেন, টিভি দেখছেন, কালকে আমি দেখলাম টিভি দেখছেন, গল্প করছেন, কিন্তু কাজটা করছেন না। তো আজকে আর কালকের মধ্যে কী ডিফারেন্স রইলো ইম্প্যাক্টটার, আমাদের ইন্টারভেনশন কোথায় কম বেশি হলো, তার রেজাল্টটা কী, সেটা তো মাপা খুব 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 জরুরি, কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ এইভাবে মাপা যায় না। এটা একটা খুব মানে ইনডেপথ সাইকোলজিক্যাল এফেক্ট একটা। আমাদের সেন্ট্রাল গভর্নেন্স বহু বছর ধরে ইন্টারজেনারেশনাল বন্ডিং ওনারা প্রমোট করে যাচ্ছিলেন, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় গিয়ে একদিনের সেন্সিটাইজেশন ক্যাম্প আমরা করতাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে কী হতো না, আমরা এই যা এখন আমি বললাম এত দূর, এটাই আমাদের এক্সপার্টরা, আমরা গিয়ে স্টুডেন্টদের বলি, কলেজের কর্তৃপক্ষদের সাথে কথা বলি, কিন্তু তার এফেক্টটা কী হচ্ছে আমরা দেখেছি। যতবার আমরা এই প্রোগ্রাম করেছি, যখন আমরা যাচ্ছি তখন সাড়া পড়ে যাচ্ছে, সবাই খুব আগ্রহ নিয়ে শুনছে, ছেলেমেয়েরা, ইভেন কলেজ অথরিটিও অনেক রকম কথা বলছেন আমাদের সাথে। কিন্তু তারপরে যেই প্রোগ্রাম হয়ে গেল, কলেজ বা যেখানে আমরা গেছি সেখান থেকে কিন্তু কোনো ফলো আপ আমরা পাইনি, মানে ওনারা কিন্তু পরে আর ফোন করেননি বা কোনো উৎসাহ দেখাননি এই ব্যাপারটা নিয়ে এগিয়ে চলার। আমরা তো জাস্ট অ্যাওয়ারনেস করেছিলাম, তারপরে তো যদি ফলো আপটা না থাকে তাহলে সেই অ্যাওয়ারনেসের কোনো ইম্প্যাক্ট থাকলো না। এইখানে ইম্প্যাক্টটা জরুরি, ইম্প্যাক্টটা মাপা খুব জরুরি। মাপা হয়নি বলেই কিন্তু আমরা খুব বেশি দূর এগোইনি, যদিও আমরা জানি এটা জরুরি খুবই, ইন্টারজেনারেশন সলিডারিটি, প্রোডাক্টিভিটির জন্য, ওভারঅল অ্যাডভান্সমেন্টের জন্য, কিন্তু আমরা খুব একটা এগোতে পারছি না। তার কারণ মাপা যায়নি, তার কারণ হচ্ছে আবার একই কথা, কোয়ালিটেটিভ জিনিস, এটা খুবই কোয়ালিটেটিভ, এটা ইম্প্যাক্ট কীভাবে মাপবো। তো আমরা CMIG রিসার্চ টিম এখানে একটি অভিনব উপায়ের দিকে যাচ্ছি, পেয়ে গেছি বলা ভুল, কিন্তু আমরা টেস্ট করছি, কিছু বার করেছি, আমরা কিছু টেস্ট করছি। আমি এমনি স্কেলিং যেগুলো, একটা স্কেলে কী দেয়,
0 থেকে 9, এই 0 থেকে 9 এই ইন্টিজের মধ্যে একটা ইন্টিজার আমরা দেখতে পাই। ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট হচ্ছে 5, ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট হচ্ছে 7, এরকম পাই আমরা কোয়ান্টিটেটিভ স্টাডির জন্য, যেগুলোকে মাপা যায়। এইখানে মাপা যায় না, তাই ওরকম একটা ইন্টিজার দিয়ে কিছু ধরা খুব মুশকিল, কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে যে আমরা কোন ভ্যারিয়েবলটা ধরছি। ওনারা ফলো আপ করছেন কি, করলে কভার করছেন, কোনটাকে আমরা ধরছি? ওনাদের ভাল লাগছে কি? ভাল লাগলে কতখানি ভাল লাগছে, কী জন্য ভাল লাগছে, আমরা কি করে বুঝবো ভাল লাগছে? ওনারা কি অন্য ওনাদের রেফারেন্সে অন্য কেউ আমাদের কন্ট্যাক্ট করেছেন, তার মানে ওনার জেনুইনলি ভালো লেগেছে, উনি ছড়াচ্ছেন, এটাকে স্প্রেড করছে। এই অনেকগুলো বেশ কিছু ভ্যারিয়েবল আছে, অনেকগুলো নয়, কয়েকটা ভ্যারিয়েবল আছে যেগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাই একটা ইন্টিজার দিয়ে, একটা সংখ্যা দিয়ে আন্তঃপ্রজন্ম সম্পর্ক ইমপ্লিমেন্ট করার জন্য যে ইন্টারভেনশন দিচ্ছি, কোনো একটা ইন্টিজার তার ইম্প্যাক্ট দেখাতে পারে না। একটা ইন্টিজার দিয়ে আমরা বুঝতে পারি না, হয় না। ওটা আমাদের মানুষের মাইন্ড, আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের হার্ট যেভাবে কাজ করে, সেটা একটা ইন্টিজার দিয়ে ফ্রেম করা যায় না। তাহলে এখানে উপায় কী? কোনো অল্টারনেটিভ কি আছে? আমরা দেখেছি আছে, এটা খুবই জরুরি, আমি তাই মনে করছি যে এটা এই পডকাস্ট এপিসোডে বলা উচিত। আছে একটা ইন্টিজারের জায়গায় যদি কয়েকটা ইন্টিজার, একটা ভ্যারিয়েবলের জায়গায় ইম্প্যাক্ট কত সেটা বলতে, একটা কোনো কিছু না করে যদি আমরা 3-4টে এরকম ভ্যারিয়েবল ভাবি, এই যে ওনাদের রেফারেন্সে কেউ আসছে, ওনাদের কি ভালো লাগছে জিনিসটা, যদি ভালো লাগছে, কেন ভালো লাগছে? একজন মাসিমা একটা কারণ বললেন ভালো লাগার, আরেকজন মাসিমা 2টো কারণ বললেন, আরেকজন মাসিমা 3টে কারণ বললেন। ভালো লাগা সবারই আছে, একজন 1 পাচ্ছে, একজন 2 পাচ্ছে, একজন 3 পাচ্ছে, এই রকম ভালো লাগা 1, 2, 3, 4-এর মধ্যে করা যায়। কজনকে উনি রেফার করলেন, কজন ওনার রেফারেন্সে আমাদের কন্ট্যাক্ট করলেন, সেটাও কিন্তু 1, 2, 3, 4-এ করা যায়। স্প্রেড কতটা হচ্ছে, উনি নিজে কতবার ফলো আপ করেছেন, সেটাও কিন্তু করা যায়, 1 দিন, 2 দিন, 3 দিন। তো এইরকম 3-4টে ভ্যারিয়েবল নিয়ে একটা সেট যদি আমরা তৈরি করি, মানে ইনস্টেড অফ 1 নাম্বার, 1 ইন্টিজার, আ সেট অফ ইন্টিজার্স, একটা 5-এর জায়গায় ধরুন 3, 4, 2, 7, 4টে, 3, 4, 2, 3টে কী কী? 3টে ভ্যারিয়েবল, এই কতটা স্প্রেড হচ্ছে, কতটা ভালো লেগেছে, কত কম ফলো আপ করেছেন, এইরকম যেগুলো মনে হচ্ছে আমাদের পার্টিনেন্ট, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জিওগ্রাফিক এরিয়াতে, বিভিন্ন সোশিও কালচারাল ক্যানভাসে, এগুলো আলাদা আলাদাভাবে আমরা ভেরিয়েবলগুলো আইডেন্টিফাই করি না, যেটা যেখানে পার্টিনেন্ট। আমি যে 3টের কথা বললাম, এটা আমাদের এই 3টে, আমাদের যেখানে আমাদের অফিস আছে, যাদেরকে নিয়ে আমরা কাজ করি, আমাদের টার্গেট গ্রুপ, তাদের জন্য এই 3টে ভ্যারিয়েবল পার্টিনেন্ট। এই 3টে দিলেই মোটামুটি ইম্প্যাক্টটা বোঝা যায়। তো সেইটার দিকে যদি আমরা এগোতে পারি, এরকম একটা ম্যাট্রিক্স মতন যদি আমরা তৈরি করতে পারি, ম্যাট্রিক্স বলতে কিছু রো, কিছু কলম থাকে, এক একটা সেলে এক একটা ইন্টিজার বসছে, এক একটা সেলে এক একটা ইন্টিজার বসছে, এক একটা ভ্যারিয়েবল কতটা স্প্রেড হচ্ছে, কতগুলো ফলো আপ হয়েছে, কতজন রেফারেন্সে আসছেন, কী কী কারণে ভালো লাগছে, কতগুলো কারণে ভালো লেগেছে আমাদের ইন্টারভেনশন, এইরকম একটা ম্যাট্রিক্স ফর্মে, একটা চার্টের ফর্মে যদি আমরা করি, আর এই চার্টটা নিয়ে তারপর এই চার্ট তো পাল্টাতে থাকবে, তাই না? দিস ইজ ডাইনামিক, ইটস এ ডাইনামিক ইম্প্যাক্ট ম্যাট্রিক্স, স্ট্যাটিক না, পাল্টাতে থাকবে। আজকে যেটা আমি একজন মাসিমাকে করে পেলাম, কালকেও বা পরশু বা 1 মাস পরে সেই সেম মাসিমার এই চার্টটা হয়তো একটু পাল্টে যাবে, তার ভালো লাগা, তার কতজন রেফারেন্স, এগুলো হয়তো পাল্টাবে। তো এটা ডাইনামিক, তাই জন্য এই চার্টটাকে প্রিজার্ভ করা অনলাইন ক্লাউডের মধ্যে, ইন্টারনেটে কোনো এক জায়গায় রাখা খুব জরুরি, যেখান থেকে আমরা এটাকে রিড করতে পারবো। প্রথম কথা হচ্ছে, যেখানে আমরা ক্লাউডের এমন একটা জায়গায় করছি যেখানে আমরা এই ধরনের ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি, সেটাকে রিড করতে পারি পরের সময়, কোনো সময় সেটাকে আপডেট করতে পারি, আবার সেটাকে ডিলিটও করে দিতে পারি। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এইরকম একটা ডাইনামিক ইম্প্যাক্ট ম্যাট্রিক্স যদি একটা প্রতিষ্ঠানের পোর্টালে, ওয়েবসাইটে যদি হোস্ট করা যায়, কোন প্রতিষ্ঠান? যে প্রতিষ্ঠান এইটা নিয়ে কাজ করছে, যেমন বললাম জেরিয়াট্রিক সার্ভিস প্রোভাইডার, যেরকম আমরা রিজিওনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার, মিনিস্ট্রি হয়ে আমরা কাজ করছি বয়স্ক মানুষদের জন্য, এরকম কোনো অর্গানাইজেশন, রেজিস্টার্ড অর্গানাইজেশন যদি তার ওয়েবসাইটে এরকম ইম্প্যাক্ট ম্যাট্রিক্সটা যদি প্লট করে, এক একজনের জন্য এক এক রকম সেট অফ নাম্বারস আমরা পাচ্ছি, সেটা যত সময় যাবে তত পাল্টাবে, যত লোক বাড়বে তত আরও বেশি করে ম্যাট্রিক্সটা ইউজ হবে, কিন্তু কাঠামোটা একই থেকে যাবে ম্যাট্রিক্সে। সেই কাঠামোটা থাকবে কোনো ওয়েবসাইটে যে প্রতিষ্ঠান কাজ করছে। এইরকম হলে একটা স্ট্রাকচার নিয়ে কিন্তু আমরা এগোতে পারি, আমরা বুঝতে পারবো যে ইন্টারভেনশনগুলো দেওয়া হচ্ছে উইথ চেঞ্জিং টাইম, উইথ চেঞ্জিং ডাইনামিক্স,
কেয়ার গিভিংয়ের ডিম্যান্ড বাড়ছে, ডিম্যান্ড নানান রকমের ডিম্যান্ড হচ্ছে, ডাইভার্সিটি বাড়ছে, ডিম্যান্ডের ভলিউম বাড়ছে, ডাইভার্সিটিও বাড়ছে। তার সাথে সাথে কিন্তু এই ইম্প্যাক্টগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সব ইম্প্যাক্ট চেঞ্জ হচ্ছে। তো সেই জিনিসটা, এই পুরো ব্যাপারটা নট অনলি ইম্প্যাক্টটা কী হলো, বাট কম্পেয়ার করা যায় আগে ইম্প্যাক্ট এই ছিল এই ইন্টারভেনশনে, একই ইন্টারভেনশনের ইম্প্যাক্ট এখন অন্য, কম বা বেশি। তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই চেঞ্জগুলো হয়েছে, সেই চেঞ্জের সাথে সাথে আমাদের ইন্টারভেনশন চেঞ্জ করা উচিত, সিনক্রোনাইজ করা উচিত। যা যা পরিবর্তন আমাদের সমাজে হয়েছে, কেয়ার গিভিং, কমিউনিটি, লিগাল স্ট্রাকচার, আমরা যেভাবে ভাবি, আমাদের পার্সপেক্টিভ, আমাদের এডুকেশনাল, ইকোনমিক স্ট্র্যাটিফিকেশন, সব কিছুর উপরে ডিপেন্ড করে যে কীরকম ইম্প্যাক্ট করছে। তো আমার বক্তব্য হচ্ছে এই ধরনের একটা স্ট্রাকচার ছাড়া কিন্তু আন্তঃপ্রজন্ম সম্পর্ক, ইন্টারজেনারেশনাল বন্ডিং কিংবা ইন্টারজেনারেশনাল সলিডারিটি, একটা কাজের থ্রু দিয়ে বন্ডিং হচ্ছে, দুটো জেনারেশনই উপকৃত হচ্ছে সেই কাজে। এই জিনিসটা কিন্তু একটা স্ট্রাকচার না হলে সেটাকে এগিয়ে চলা, সেটা সাস্টেনেবল হবে না। সেটাকে আজ থেকে 10 বছর পরে, 10 ইয়ার্স ডাউন দি লাইন, এর কোনো অস্তিত্বই থাকবে না, এটা হারিয়ে যাবে, একদম সময়ের ধুলোর মধ্যে হারিয়ে যাবে। তো এই স্ট্রাকচার খুব দরকার। যে প্রতিষ্ঠানে রিসার্চ করছেন বা কাজ করছেন, তাদের জন্য এই কথাটা, এই অ্যাপিলটা, যে আপনারা একটু ভেবে দেখুন, ভেবে একটা কোনো স্ট্রাকচার, একটা এই ধরনের চার্ট মতন তৈরি করুন। চার্ট তৈরি করে তারপরে আপনারা অ্যাওয়্যার করুন আশেপাশের মানুষজনকে, যে এই হচ্ছে চার্ট, এরকম আপনাদের কাছ থেকে ফিডব্যাক না পেলে আমরা এগোতে পারবো না, কোনোভাবেই এগোতে পারবো না। কমিউনিটি, অর্গানাইজেশন, সেন্ট্রাল গভর্নেন্স সবাই মিলে একসাথে কাজ করলে তবেই এই ধরনের মাস স্কেল রিফর্ম তৈরি করা সম্ভব। আর তবেই আমাদের পুরো সমাজ একই সাথে জোটবদ্ধ হয়ে, ইন্টিগ্রেটেড হয়ে এগিয়ে যেতে পারে ভবিষ্যতের দিকে। ধন্যবাদ। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমাদের বক্তাকে ধন্যবাদ জানাই একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সহজ এবং প্রাঞ্জল ভাষায় সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে উপস্থাপিত করার জন্য অনেক ধন্যবাদ। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে CMIG স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি তানিয়া দত্ত, এই পর্বের সঞ্চালক। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই CMIG কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।